বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। এই 14 গ্রাম আরেক মাসবুলের জন্য 14 গ্রামের সবচেয়ে দুটো বড় সমস্যা আছে বিগত 15 বছরে। একটি, মুরব্বীদের মানুষের কোনো মর্যাদা ছিল না এখানে, ঠিক কিনা? আলেমদের কোনো মর্যাদা ছিল না। ভাগে যে আগুন ধরালো, ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। সেই স্বৈরাচারীর দের কবরে রক্তে নাচুক দগ্ধ খবর, প্রাণ যদিও যায়। হে আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুর্গল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী তাহের ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের কথা বলেছিলেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে এক বিশাল দূরত্বের কথা বলেছিলেন। পশু পাখি জন্তু জানোয়ার এদের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় দেখানোর ব্যবস্থা থাকবে না। এই 14 গ্রামের আলকোরার বান্দর জেলা শুরু করে কাশীনগরের শেষ প্রান্ত পর্যন্ত রাতের আধারে গভীর রাতে যে কোনো নারী নির্ভয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, একা যেতে পারবে, তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস কারো থাকবে না। এবং কে যদি তাকায় আমরা তার চোখ উঠে ফেলব। 14 গ্রাম হবে এক শান্তির, অধিকারের, উন্নয়নের মডেল সারা বাংলাদেশের জন্য। আমার কাছে কোনো দলের পরিচয় থাকবে না, কোনো ধর্মের পরিচয় থাকবে না। যার বাড়ি 14 গ্রাম তিনি আমাদের লোক, তিনি আমার লোক। দলীয় পরিচয়ে কার উপর জুলুম করা হবে না। সম্মানিত ভাইরা, এই 14 গ্রামে বিগত 15 বছর কি হয়েছে আপনারা জানেন, আমি বলতে চাই না। অতীতকে, অতীতের গন্ধকে টানাটানি করতে চাই না। ভবিষ্যৎ, ফিউচার, এই হচ্ছে আমাদের দৃষ্টি। ভবিষ্যতে আমরা এই দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা 14 গ্রামকে গড়ে তুলব। আমি যুবকদেরকে কয়েকটি কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাবো। এক, কোনো যুবক বেকার থাকতে পারবে না। হয় চাকরি করবে অথবা ব্যক্তিগত এন্টারপ্রেনারশিপ, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ছোট, মাঝারি এবং বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। 2, যারা ছাত্র আছো তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা, আড্ডা দেওয়ার সমীচীন হবে না। আমরা চাই 14 গ্রামের মেধাবী ছাত্ররা বাংলাদেশের শ্রেষ্ঠ রেজাল্ট করবে। তারা বিসিএসে যাবে, তারা আর্মিতে যাবে, তারা ব্যবসায় যাবে, তারা বাংলাদেশের শীর্ষ জায়গাগুলো দখল করবে মেধা দিয়ে, চরিত্র দিয়ে, এবং 14 গ্রাম সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটা সম্ভব না? সম্ভব নয়।
আমরা সেরকম একটি পরিবেশ গড়ে তুলতে চাই তোমাদের জন্য। 14 গ্রামে মাদককে তোমরা ঠেকাবে, মাদককে নো বলবে, এবং যারা মাদক ব্যবসার সাথে আছে তাদেরকে বুঝিয়ে সেইখান থেকে দূরে রাখার চেষ্টা করবে। তোমরা পারবে? কারণ মাদক শুধু এক ব্যক্তিকে ধ্বংস করে না, সমাজকে ধ্বংস করে দেয়। 14 গ্রামে কিছুটা মাদকের বিস্তার ঘটছে আমি শুনেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন এখানে পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং সিভিল প্রশাসন আছে। আমার অনুরোধ 14 গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা মাদকে চোরাচালান হতে দেবেন না। আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনাদের প্রতি। ধরুন এবং সংশোধন করার জন্য উদ্যোগ নিন, আমরাও চেষ্টা করব। সম্মানিত ভাইরা, যারা আজকে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, এটি কোনো পেশা হতে পারে না। মাদক খেয়ে আপনার ভাই নষ্ট হয়ে যেতে পারে, আপনার বন্ধু নষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তান মাদকাসক্ত হইয়া ধ্বংসের দিকে চলে যেতে পারে। সেই জন্যে আমি আশা করি আপনারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবেন না। আপনাদের জন্যে আপনারা যদি চান তাহলে আমরা পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই 14 গ্রামে আমি যখন এমপি ছিলাম আমি কিছু মৌলিক কাজ করেছি। যেমন এই 14 গ্রামকে পৌরসভা করা। আমার আগে প্রায় 45 বছর স্বাধীন বাংলাদেশের সময় কাটিয়েছিল, কেউ 14 গ্রামকে পৌরসভা করেনি। কারণ এটা মৌলিক কাজ, এটা একবার হয়েছে, আর হতে হবে না, এটা চলতে থাকবে। আমি 14 গ্রামে পঞ্চায়েত শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেছি, যেটা একটি বড় কাজ ছিল, সকলের পক্ষে এটা সম্ভব হয়নি। আমি 14 গ্রামে 1000 টেলিফোন, সেই ডিজিটাল টেলিফোন সিস্টেমে চালু করেছি, যেটা সকলের পক্ষে করা সম্ভব না। এই 14 গ্রামে 350 কিলোমিটার বিদ্যুতের সংযোগ দিয়েছিলাম। মাত্র 85 কিলোমিটার বিদ্যুৎ যোগ হলে 14 গ্রামকে সম্পূর্ণ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণার জন্য উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে আরো 15 বছরে যাওয়ার পরেও শতভাগে বিদ্যুতায়িত 14 গ্রাম ঘোষিত হওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ যদি আবার সুযোগ আসে, 1 বছরের প্রথম বছরেই 14 গ্রামকে শতভাগে বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে মৌলিক যে বড় বড় রাস্তা ছিল সেগুলো আমি করেছি, ছোট রাস্তা তো করেছি, সব রাস্তা উল্লেখের প্রয়োজন নেই। 37 কিলোমিটার রাস্তা, ফখরুদ্দিন সড়ক আমরা সকলেই চিনি। এটি পুরাটাই আমি করেছি আমার সময় ডেভেলপ। এখান থেকে মিয়াবাজার কাশীনগরের যে রাস্তা পুরাই ভেঙে গিয়েছিল, প্রায় নতুন করার মতো রোডসেন হাইওয়ে অন্তর্ভুক্ত করে সেটাকে আমি তৈরি করেছি। এরপরে নিঃসানি থেকে যে রাস্তা সেটা আমি তৈরি করেছি। এরপরে আমাদের এই পৌরসভা যে রাস্তাটি মুন্সিরহাট চলে গেছে সেটি আমি করেছি। এরপরে ট্রেনিং সেন্টার দিয়ে যেটা বলেছিলাম বিতল্লা সড়ক হারিসদ্দার থেকে মুন্সিরহাট সেই কলেজ পর্যন্ত, সেটা আমরা করেছিলাম। চিলপাড়া যে রাস্তা সেটা আমরা করেছি। পদুয়া গুণবতী যে রাস্তা সেটা আমরা করেছি। অসংখ্য ছোট রাস্তা করেছি, কয়েকশো কিলোমিটার। কিন্তু এই মেজর যেগুলো, এগুলো এলজিডি রাস্তা নয়, এগুলো রোডসেন হাইওয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি, এশিয়ান ডেভেলপমেন্টের রাস্তা। সকল এমপির পক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের রাস্তা স্যাংশন আনা সম্ভব ছিল না। সকল এমপি এডিবিতে যেতে পারত না। আল্লাহর রহমতে আমি দেশের সর্বোচ্চ জায়গায় যেতে পারতাম বিরোধী দল হওয়ার পরেও। এখন আমাদের পজিশন আগের থেকে একটু ভালো না খারাপ? এখন
আমরা নিয়মিতই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করি, আপনারা মাঝে মধ্যে দেখেন। সুতরাং যদি সুযোগ হয় তাহলে চট্টগ্রামের ডেভেলপমেন্ট হবে ভিন্ন ডাইমেনশন। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আপনাদের সহযোগিতা, চট্টগ্রামে কোনো দরিদ্র পরিবার থাকবে না। সকল এতিম পরিবার, সকল দরিদ্র পরিবার, সকল নিরী পরিবার, ইনশাল্লাহ আমরা তাদের যে সমস্যা সেটা ঘরে ঘরে গিয়ে সেটির সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে এক মাদ্রাসার প্রিন্সিপাল সেদিন অনেকটা কান্নাকাটি করে কান্নার কণ্ঠে বলছিলেন যে আমরা যখন যেতাম তখন আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করা হতো। কার কথা বলেছে আপনাকে বুঝতে পারছেন? নাম বলা ঠিক, বুঝতে পারলে আর নাম বলতে চায় না, কারো বদনাম করতে চায় না নাম বলে। অনেক চেয়ারম্যান আমাকে বলেছেন, সাবেক চেয়ারম্যান, তারা সেখানে গেলে তাদেরকে লজ্জিত করা হতো মানুষের সামনে। মর্যাদা ছিল না মানুষের, অধিকার ছিল না মানুষের, দল কানা একটি রাজত্ব ছিল। বাংলাদেশের কথা বলছি না, চট্টগ্রামের কথা। ইনশাআল্লাহ আমরা মানুষের মর্যাদাকে, যত গরিবই হোক মানুষটি, তিনি মানুষ, ঠিক কিনা? মানুষের মর্যাদা রক্ষা করা হবে, পুনরুদ্ধার করা হবে, এবং এর সামাজিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্য আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। হাসিনা একটা জায়গায় ভুল করেছে, সেই ইতিহাস পড়েনি। সে ফেরাউনের ইতিহাস পড়া দরকার ছিল, তার নমরুদের ইতিহাস পড়ার দরকার ছিল, তার হামান কারুনদের ইতিহাস পড়া দরকার ছিল। পৃথিবীতে কোনো ফেরাউন, কোনো নমরুদ স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। এই জুলুমের পথ মারি দিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে 2024 সালের জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে, সে আবাবিলের মতো করে ছাত্র জনতার যে উচ্ছ্বাস, যে জেগে ওঠা, এর মধ্য দিয়ে বাংলাদেশের হাসিনা নামক ফেরাউনেরও পতন হয়েছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজও সেই আন্দোলনের স্মৃতিগুলো মনে পড়লে আমরা অনেক বেশি আগে আপ্লুত হয়ে যাই। যখন একদিনে আবু সাইদ সহ 6 জন শহীদ হলো, সারা দেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো। হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, হত্যা করা হয়েছিল। আমরা তখন পলিসি নির্ধারণের জন্য বসতাম, আমরা বারবার ভাবতাম এই লাশ, এই ক্ষত বিক্ষত চেহারা আর কত দীর্ঘায়িত হবে, আর কত লম্বা হবে। তখন আমরা কি ভাবতাম, আমরা কি সামনে অগ্রসর হব নাকি পিছিয়ে যাব? যখনই পিছানোর প্রশ্ন আমাদের মধ্যে আসতো, পিছানোর প্রশ্ন আলোচনা যখন আমাদের সামনে আসতো, তখন আবু সাইদের সেই দৃঢ়চেতা সাহসী চিত্র আমাদের সামনে ফুটে উঠতো। তখন আমাদের শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠতো। তখন শহীদরা আমাদেরকে অদৃশ্য শক্তি দিয়ে, অদৃশ্য কথা দিয়ে বলতো, এই রাস্তা থেকে, এই আন্দোলন থেকে পিছানোর কোনো পথ নাই। আমরা তখন বদর যুদ্ধের আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইনদের সেই ইতিহাসকে স্মরণ করতাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আজকে যদি এই বাহিনী কোনো কারণে পরাজিত হয়, নিঃশেষ হয়ে যায়, তাহলে এই জমিনে তোমার কথা বলার জন্য, তোমার আল্লাহর তাকবীরকে বুলন্দ করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। তুমি আমাদেরকে সাহায্য করো, এই জালেমদের উপর তুমি আমাদেরকে সাহায্য করে বিজয় দান করো। আমরা সেদিন আল্লাহ রাসূলের সেই কথাগুলোকে স্মরণ করতাম। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর উত্তোলনের সময় স্বপ্ন দেখিয়েছেন। আমরা এই আন্দোলনের সময় সেই স্বপ্নগুলোকে সামনে রাখতাম। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে, তারা শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেননি। তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আমরা এই প্রজন্মের সেই স্বপ্নকে ধারণ করে আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে চাই। বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই, আমাদের এই ত্যাগ কোরবানি, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে পর্যন্ত এসে এখন আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে দেশের বাইরে বিভিন্ন শক্তি ভয় দেখায়। আমরা কি ভয় পাই?
আমরা কি ভয় পাই? আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না, ভয় পাই না। কোন আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছে, সামনে আর খেলতে দেওয়া হবে না। এই প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। এই ছাত্র অভ্যুত্থানে যে গণহত্যার মহানায়ক হাসিনাকে যে আশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা খুনিকে আশ্রয় দেয়, আমাদের নদীগুলোকে বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পুরো খরা তৈরি করে, এই বাংলাদেশে বন্যার সময় সে বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। সীমান্তে আমাদের অসংখ্য সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে। তারা তাদের রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র দিয়ে প্রপাগান্ডা চালায় বাংলাদেশে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। তারাই ইতিহাসে বাবরি মসজিদ ভেঙে মন্দির স্থাপন করেছিল। তাদেরকে তাদের আত্মপরিচয় নিয়ে পর্যালোচনা করা দরকার। আজকে আধিপত্যবাদের প্রশ্ন আসলে একটি কথা আমার মনে খুব উকি দেয়। আমাদের শহীদ আল্লামা সাঈদীর সে উক্তিটি, তিনি বলেছেন, আমরা একটি শহীদী প্রজন্ম, আমরা অসংখ্য শহীদের পথ মারি দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। শহীদ হানজালা, শহীদ হামজা, আমরা তাদের উত্তরসূরি। আমরা শহীদ সাব্বির, শহীদ আইয়ুবের উত্তরসূরি। আমরা শহীদ নোমানের উত্তরসূরি। আমরা শহীদ মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামানের উত্তরসূরি। আমরা এই প্রজন্মের শহীদ, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শহীদ হয়েছেন শহীদ আবরারের উত্তরসূরি। আমরা শহীদ আবু সাঈদের উত্তরসূরি। এই শহীদি প্রজন্ম, শহীদের রক্ত যাদের ধমনীতে বিরাজ করে, তাদেরকে কে অন্যায়ভাবে প্রতিহত করতে আসবেন না। এই প্রজন্ম কোনো অন্যায়কে সহ্য করবে না। আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি। আমরা দৃঢ়ভাবে বলছি, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। আমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। মানুষকে ন্যায় বিচারের জন্য দলীয় নেতাদের পিছে পিছে ঘুরতে হবে না। ন্যায় বিচার তার দরজায় এসে তাকে ন্যায় বিচার দিয়ে যাবে। তাকে তার অধিকারের জন্য মানুষের পিছনে ঘুরতে হবে না। অধিকার তার দরজায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই শাসনামলের মতো তার কাছে তার অধিকার পৌঁছে দিবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল ওহাব তাহের ভাই আছেন। আমরা চাই, আমার কাছে মনে হচ্ছে মাজলুমদের এক বিশাল সারি বসে আছে। আমার সামনে বসে মনে হচ্ছে শহীদের মিছিলগুলো, শহীদের সেই সাথীগুলো বসে আছে। আমরাও হয়তো আন্দোলনে ছিলাম, শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের এই শরীরে শহীদের রক্ত লেগে আছে। এজন্য আগামী দিনে আমরা যে বাংলাদেশ গড়তে চাই, এই বাংলাদেশ শহীদের তামান্না, শহীদের আকাঙ্ক্ষিত, শহীদ পরিবারদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ হবে। আমি আশা করব 14 গ্রাম সে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের একটা উজ্জ্বল মডেল হিসেবে স্থাপিত হবে। এখানে যুবকদেরকে, আজকে যেহেতু যুব সম্মেলন, যুবকদেরকে আমরা একটা সম্পদ হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তুলে এই বাংলাদেশের জন্য একটি রোল মডেল স্থাপন করতে চাই। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে সকল অন্যায়, সকল জুলুমের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকে এখানে আমি দাঁড়িয়ে যেদিকে তাকাই, স্টেজে তাকাই, অডিয়েন্সের দিকে তাকাই, আমি শুধু দেখি ক্ষতবিক্ষত চেহারা। আমি দেখি যারা কয়েকবার জেলখানায় গিয়েছেন, যারা বাড়িঘরে ঘুমাতে পারেন নাই, যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, আর যারা এই জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে ফেনী, চট্টগ্রাম, ঢাকায় চলে গিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেন নাই। আপনারা এমন চেহারা আমি দেখি, যারা ঘরে ঘুমাতে পারেন নাই, ধান খেতে, জঙ্গলে, গাছে রাত কাটিয়েছেন আওয়ামী লীগ এবং পুলিশের তাণ্ডবে। প্রিয় ভাইয়েরা, আজকের এই যুব সম্মেলন সেজন্য এই চট্টগ্রামকে
এই পরাজিত এবং পলাতক আওয়ামী শক্তি থেকে মুক্ত রেখে একটি সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ চট্টগ্রামে পরিণত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা এই চট্টগ্রামে হারিয়েছি আমাদের প্রিয় ভাই শাহাবুদ্দিনকে, যাকে কে হত্যা করেছে, কে গুলি করেছে, কেন গুলি করেছে, তার জবাব নিতে হবে মুজিব এবং মেয়র মিজানকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে এই সন্ত্রাসীদের বিচার চট্টগ্রামের যুব সম্প্রদায় চট্টগ্রামের মাটিতে করবে ইনশাআল্লাহ। আমাদের সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার সাথে দেখা হয়েছিল, আমার রুমে এসেছিলেন। উনি আমার ঘাড়ে হাত রেখে বলেছিলেন, বাবা তুমি কি ভয় পাচ্ছ? আমি বলছি না। বলে তুমি কেন ভয় পাবা? তোমার দাদা ছিল বিশাল আলেম, সাহসী মানুষ, তোমার মা একজন সাহসী নেত্রী, তোমার বাবা একজন সাহসী নেতা, তুমি কিভাবে ভয় পাও? আমি বলছি অবশ্যই, আর আমার নেতা তো আপনি সাইদি সাহেব, আমি কিভাবে ভয় পাই? উনি তখন একটা ওয়াদা করেছিলেন এবং উনি আমাকে বলেছিলেন, শুনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আল্লাহর জুলুম থেকে আমাদের মুক্ত করেছেন। আমাদের সাবধান থাকতে হবে যাতে অন্য কোনো জালেম আর না আসতে পারে, এবং এই চট্টগ্রামবাসীকে আর আমরা মজলুম হিসেবে দেখতে চাই না ইনশাআল্লাহ। আগামীতে যে কোনো পরিমাণ, যে কোনো সংগ্রাম, যে কোনো সহযোগিতাতে যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমিও আল্লাহর কাছে দোয়া করব যাতে জান্নাতে আমরা একসাথে আবার হতে পারি। যুবক ভাইরা আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। যুবক ভাইদেরকে বলবো, আসো নিজেদের ইমানের চেতনাকে শানিত করি, নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারায় আমরা গড়ে তুলি। আল্লাহ রসুল বলেছেন 60 শ্রেণীর লোকরা 8 নিচে ছায়া দিবেন, তোমাদের এক শ্রেণীর হচ্ছে সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে যুবক তার জীবন সময় আল্লাহর ইবাদতে কাটায়। আমরা আজকে আবেদন রাখবো, আসুন আমরা সেই যুবক, যে যুবকদেরকে শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বাংলাদেশের যুবকদের জন্য প্রত্যাশার একটি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ছাত্র জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। এই গুলির প্রথম শিকার হয়েছিলেন রংপুর রকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র। রংপুরের পীরগঞ্জের একটি গরিব পরিবারের সন্তান। তার পিতা এবং তার পরিবারের দিকে তাকালেই মনে হবে এই অসহায় একটি পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে টিউশনি করে সে আবু সাইদ রক্ত দিয়েছে। তার মাঝে ছিল ঈমান, তার মাঝে ছিল সাহস, তার মাঝে ছিল গুলিকে সে হজম করবে, কিন্তু আধিপত্যবাদের নিকট মাথা নত করবে না। প্রিয় ভাইরা, গত 15 বছর চট্টগ্রামে অনেক জুলুম নির্যাতন হয়েছে। আপনারা সবর করেছেন, কষ্ট স্বীকার করেছেন। আমাদের তাহের ভাই থেকে আরম্ভ করে মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আপনারা, আমরা সকলেই জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। আগামীদের নতুন চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী সমাজ বিনির্মাণ হবে এই দেশের তরুণ সমাজের নেতৃত্বে। বর্তমান সময়ের আলোচিত নেতা, জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা তরুণদের হাতে সমাজের নেতৃত্ব তুলে দিতে চাই। তাই আজকে এই চট্টগ্রাম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আজকে আমাদের সীমানার বিরুদ্ধে ষড়যন্ত্র, সীমানা পাহারাদারির কাজ করবে বাংলাদেশের যুবকরা। আধিপত্যবাদী শক্তি আমাদেরকে ভয় দেখায়, কিন্তু আমরা যুবকরা বেঁচে থাকতে বাংলাদেশের উপর আর কেন শক্তির থাবাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ। আজকের এই যুব সম্মেলনে আমরা যুবকদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন
তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার বয়স ছিল 37 থেকে 38। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, বেলাল, খাব্বাব, খবায়েব ছিলেন যুবক, যারা আল্লাহর নবীর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আজকের এই যুবক সমাজ বাংলাদেশকে বিনির্মাণের জন্য, চট্টগ্রামকে বিনির্মাণের জন্য ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।